মাহরিনের তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আছে, মেঘালয়ের মোলায়েম দৃষ্টি আলোর দিকে তাক করা। সিতারা বেগম আলোর মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি তো খুব ভালো করেই জানেন আলোর কেমন চরিত্রের, কিন্তু আলোর মুখ থেকে তিনি জানতে চান প্রকৃত ঘটনার সংক্ষেপ। একজন অচেনা মেয়ে এসে আলোর চরিত্রের কাদা মাটি সরবে আর আলো তা গায়ে মেখে কাঁদবে, ব্যাপারটা যেন মানতে পারছেন না তিনি। আলো সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। শরীর কাঁপছে, শরীরের ভেতরে কিছু হারানোর ভয়ে কেমন যেন অনুভব করছে। সিতারা বেগমের হাতটা ধরে টেনে অবশ কিশোরী ন্যায় বলল, আম্মা চলো আমরা চলে যাই, আমার দম বন্ধ লাগছে। সিতারা বেগম আলোর ভীষণ অবাক হলো আলোর আচরণে। ইনিয়ার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। অবশেষে আলোর পরাজয় দেখার সময় হয়ে গেছে। মাহরিনের অস্থির লাগছে। নিজ হাতে ছেলে দুটোর জীবন নষ্ট করেছেন কেবল আলোকে নিজের পুত্রবধূ হিসেবে এনে। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। বিস্ময়কর পরিস্থিতি তৈরি হলো। তার সামনে দাঁড়ানো এই আলোকে চিনতে ভারী অসুবিধা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে আলোর ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে কেন। আলো অস্থির হয়ে তখনও সিতারাকে বারবার অনুরোধ করছে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু আলো যখন বুঝতে পারল সিতারা মনে কি চলছে, ঠিক তখনই একেবারে শান্ত হয়ে গেল। ডান হাত দিয়ে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল সে একাই চলে যাবে। তার দম বন্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ এখানে থাকলে সে নির্ঘাত মৃত্যুবরণ করবে। আলো সামনের দিকে পা বাড়াতেই এনেয়া উঠে এসে আলোর হাত ধরে আটকে ফেলল। আলো ভীষণ অবাক হলো এনেয়ার কাণ্ড দেখে। মেয়েটার সঙ্গে তার কোনোদিন দু চারটে কথা হয়নি, তবু এই মেয়ে তাকে শত্রু ভেবে বসে আছে। কারণ কি? আমার হাত ছাড়ুন এনেয়া। আলোর কথা শুনে এনেয়া হাত ছেড়ে দেওয়ার বদলে বরং আরও জোরে চেপে ধরল। ব্যথায় আলোর চোখ মুখ কুঁচকে গেল। মেঘালয় উঠে এসে এনেয়ার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আঙুল উঁচু করে হুমকির স্বরে এনেয়াকে বলল, ডোন্ট ক্রস ইয়োর লিমিটস। এনেয়া, আমি আমার স্ত্রীর কাছে জবাব চেয়েছি, তুমি ইন্টারফেয়ার করা বন্ধ করো প্লিজ। সুযোগ তো আপনি দিয়েছেন ডাক্তার সাহেব। যে কথাগুলো আপনি আমাকে চা দেওয়ালের ভেতরে জিজ্ঞেস করতে পারতেন, সেই কথাগুলো আপনি সবার সামনে জিজ্ঞেস করছেন। আলোর মুখ থেকে এই কথা শুনে মেঘালয় চোখ বড় বড় তাকালো। আলো এই প্রথম তার সঙ্গে উঁচু গলায় কথা বলছে। এনেয়া আলোর মুখের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আলো দু কদম পিছিয়ে গেল। তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার মা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে গেল, তখন আমার বাবা রাজি হলেও আমি রাজি ছিলাম না। পরবর্তীতে একদিন আপনার মা আমার সঙ্গে দেখা করতে এলো। সেখানে তার হঠাৎ অসুস্থতা, হসপিটালে অ্যাডমিট করলেই ওনাকে। ঠিক সেই ঘটনার জের ধরে পরদিন সকালে আপনি এসেছিলেন আমাদের বাড়িতে। আপনি আমাকে কনভিন্স করেছিলেন। তারপর আমি না পারতে আমার সমস্যা, আমার খুঁত সম্পর্কে আপনাকে জানিয়েছিলাম। আপনি সেদিন সব জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। আলো থেমে গেল। কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। মেঘালয় আলোর অবস্থা দেখে ধরতে গেলে আলো পিছনের দিকে সরে যায়। মেঘালয়ের হৃদয় হাহাকার করে ওঠে। আলোর আত্মসম্মানে আজ আঘাতে লেগেছে। আজ মেঘালয় টের পেল আলোর হৃদয় ভাঙার সুর। আমি জানতাম আপনি হয়তো আমার খুঁটিনাটি সব ব্যাপারে আপনার মাকে জানিয়েছেন, এবং সবটা জেনেই আপনার মা আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। কিন্তু বিধিবাম আমার কপাল, আপনিও সবটা গোপন রেখে আমাকে বিয়ে করলেন। কি ফায়দা হলো? সেই তো আমাকে অপদস্থ হতে হলো। অথচ এই অপদস্থ হবার ভয়ে আমি আপনাকে সব জানিয়েছি, কিন্তু আপনি সেই আমাকে অপদস্থ করার জন্য সকল আয়োজন নিজ হাতে করে রেখেছেন।
আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে গোপনীয় ব্যাপার যে এভাবে কখনো বেরিয়ে আসবে আমি কল্পনা করিনি। আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি আমার স্ত্রী আলো। তোমাদের আজাইরের কথাবার্তা সাইডে রাখো প্লিজ। কথা এড়িয়ে যাওয়ার কি দারুণ ফন্দি আটকে পারো তুমি আলো। ইনিয়ার কথা শুনে আলো চোখ পাকিয়ে তাকালো। ইনিয়ার সামনে গিয়ে দাঁড়ালো আলো। মেঘালয় কিছু বলতে গিয়েও বলতে পারছে না। আলোর এমন রূপ সে কখনো দেখেনি। বিয়ের পর থেকে শান্ত শিষ্ট নরম হৃদয়ের মিষ্টি এক আলোকে দেখে সে অভ্যস্ত। আলো বুকের ওপর হাত দুটো ভাঁজ করে ইনিয়ার প্রশ্ন করলো, কোন কথা এড়িয়ে যাচ্ছি আমি? আপনার নোংরা মন মানসিকতার কথার ফাঁদে আমাকে আপনি আটকে ফেলতে চাইছেন। হোয়াট ডু ইউ মিন? তুমি যা করেছো আমি তাই বলছি। আপনি আদৌ সত্য বলছেন, বাকিটা লুকিয়ে রেখেছেন? ইনিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। মাহরিন, সিতারা এবং মেঘালয় আলো এবং ইনিয়ার কথার আগামাথা খুঁজে পাচ্ছে না। আমি যা বলেছি সবটাই সত্যি। তুমি চালাকি করছো এখন আলো। অবশ্য গরিব ঘরের মেয়েরা দারুণ চালাক হয়। কথার মায়াতে মানুষকে মায়াজালে আটকে ফেলতে পারে তারা। উদাহরণ হিসাবে তুমি নিজেই সাক্ষাৎ জলজান্ত প্রমাণ। এনার কথা শুনে আলোর এক মুহূর্তের জন্য তানিয়ার কথা মনে পড়ল। বিয়ের পরের দিন সকালে জাদুটোনার কথা টেনেছিল তানিয়া, আর আজ তার বোন ইনিয়া বলছে কথার মায়াজাল। আপনাদের তুলনায় হয়তো আমাদের তেমন আহামরি কিছু নেই, কিন্তু ততটাও গরিব আমরা নই যতটা আপনারা গরিব ভাবেন। আমি এবং আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড জেনেও আমাকে বউ করে আনা হয়েছে। চল চাতুরি করেছো, ভালো মানুষ হবার ভান করেছো। তোমার শারীরিক খুদ সম্পর্কে যদি মাহরিন আন্টি জানতেন তবে কি তুমি এই বাড়ির বউ হতে পারতে? ইনিয়ার ছেলে মানুষই কথা শুনে আলো মেঘালয়ের দিকে তাকিয়ে ইনিয়াকে উদ্দেশ্য করে বলল, কখনোই না। আমি জানতাম ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। আমি চাঁদের দিকে কখনো মাথা উঁচু করে তাকাইনি, কিন্তু চাঁদ যে কখনো আমার ঘরে এসে ঠাঁই নিল। আলোর কথা শুনে মেঘালয়ের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। ইনিয়া আলোর সামনে গিয়ে দাঁড়ালো। আলো এবং মেঘালয়ের মাঝে এখন ইনিয়া দাঁড়িয়ে আছে। মাসফি ভাইয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক? মাসফি ভাইয়াকে জিজ্ঞেস করুন। তোমার কাছে জানতে চাই, কারণ তোমাদের মাঝে গড়ে ওঠা একটা কুৎসিত সম্পর্কের কারণে আমার আপু অভিমান করে চলে। ইনিয়া কথাখানি সম্পূর্ণ করতে পারল না। আলো হাত উঁচু করে থামতে ইশারা করলো ইনিয়াকে। ইনিয়া চুপ করে গেল। আপনার আপু কোন কারণে মারা গেছে সেটাও আপনি জানেন? শুধু শুধু আমাকে তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে অপবাদ দিচ্ছেন কেন? হোয়াট ডু ইউ মিন? আমি অপবাদ দিচ্ছি তোমাকে? অবশ্যই দিচ্ছেন। তানিয়া ভাবি হার্ট অ্যাটাকে মরেনি, মরেছে বিষ পানি। যদিও তার বিষ পান করার কারণও আমি নই। আই অ্যাম রাইট? ইনিয়া আলোর কথা যেন বজ্রঘাতের ন্যায় পড়ল পুরো ড্রয়িং রুমে। মাহরিন, মেঘালয় এবং সিতারা বেগম অবাক হয়ে গেলেন। ইনিয়া শুকনো দুটো ডোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, মিথ্যা কথা বলছো কেন? আপু তোমাকে এবং মাসফি ভাইয়াকে একসঙ্গে দেখে সহ্য করতে পারেনি, হার্ট অ্যাটাক করেছে। হসপিটালে সবাই ছিল, ডাক্তার, নার্স, তারা কেন হার্ট অ্যাটাকের কথা বলেছে? আপনারা বড়লোক মানুষ, টাকা দিয়ে অনেক কিছু করতে পারেন। মৃত্যু মানুষের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখতে পারেন। আমার বোনের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখলে আমার ফায়দা কি? ইনিয়ার প্রশ্ন শুনে আলো জবাবে বলল, প্রথমে তার পোস্ট মর্টেম আটকেছেন, তারপর এখন আমাকে ফাঁসাতে চাইছেন। অথচ আপনিও জানেন আমি কোনোভাবে মাসফি ভাইয়া এবং ভাবির মাঝে ইনভলভ নই। সেদিন তানিয়া ভাবি দুজন মানুষের সামনে বিষ খেয়েছিল। সেই দুজনের মধ্যে আমি একজন এবং আরেকজন হচ্ছেন আপনি।
দস্তাদস্তি প্রায় অনেক হয়েছিল ভাবির সঙ্গে, কিন্তু কাজ হয়নি। সে খেয়ে ফেললো বাগানের পোকা মারার ওষুধ। মানুষটা চোখের সামনে থেকে নাই হয়ে গেল তুচ্ছ কারণে। আমি সেই ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম সেদিন। আর আপনি আজ বলছেন আমার মাসফি ভাইয়ের সঙ্গে। বাকি কথা উচ্চারণ করতে পারল না আলো। তুমি মিথ্যা বলছো। আলো এ নিয়ে আলোর কথা শুনে তোতলাতে শুরু করলো। আমি এক রক্তি মিথ্যা বলছি না। আপনি জানেন সত্য ঘটনা কি? আমি এতদিন ব্যাপারটা চেপে রেখেছিলাম, কারণ একজন মানুষের মৃত্যু নিয়ে কেউ উপহাস করুক আমি তা চাইনি। কিন্তু আপনি আমার নীরবতাকে দুর্বলতা ভেবে আমাকে অপদস্থ করতে চাইলেন। কেন এমন করলেন? আপনার কি ক্ষতি করেছি আমি? আমার বাপ মরে গেছে, আমার সন্তান নেই, আমার কে আছে বলুন? কেন আমার প্রতি আপনার এত বিতৃষ্ণা প্রকাশ? এই নিয়ে আর মাথা নিচু করে ফেলল, কারণ আলো যা বলছে সব সত্যি। তানিয়া বিষ পান করেছে। মৃত্যুর কারণ এটাই। ডাক্তারদের বেশ মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। বাচ্চাটা অতি কৌশলে সে ডেলিভারি করিয়েছে যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। বাষ্পী তো তানিয়াকে হারিয়ে ফেলার ভয়ে আশেপাশে কী হচ্ছিল ধ্যান ছিল না তার। তানিয়াকে মৃত্যু ঘোষণার পর মেঘালয় এবং মারিন পরের গাড়িতে এসে হসপিটালে উপস্থিত হয়। তারা বুঝতে পারল না আসলে তানিয়ার মৃত্যুর কারণ কী ছিল। তাদের যা বলা হয়েছে তা তারা বিশ্বাস করেছে। মারিন মাথা নিচু করে ফেলেছে। আলোর কথাগুলো শুনে মাথা নষ্ট হবার উপক্রম হলো। মেঘালয় ঠোঁটের এক কোণা চেপে ধরে অস্থির ভঙ্গিতে ইনিয়াকে পাশ কাটিয়ে হেঁটে গেল আলোর সামনে। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না, আর তবুও মেঘালয় বেহায়ার মতো আলোর মুখটা দুহাতে তুলে ধরল। তুমি শুধু একবার বলো মাসফি ভাইয়ার সঙ্গে তোমার কি কথা হয়েছিল সেদিন? নয়তো তানিয়া ভাবির মেয়ের মতো মানুষ শুধু তুমি নিজের দিকটা ভেবে জবাব দাও আলো। তোমাকে সবাই ভুল ভাবছে। সবার মাঝে কি আপনিও আছেন? ডাক্তার সাহেব, আলোর প্রশ্ন শুনে মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। মেয়েটা কি বোকা? আরে বোকা মেয়ে, তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি শুধু নিজের অবস্থান সম্পর্কে ক্লিয়ার করো, বাকিটা আমি সামলে ফেলবো। মেঘালয় কথাগুলো বলতে পারল না। মস্তিষ্কে উদয় হয়ে কণ্ঠস্বরে আসার আগেই আলো মেঘালয়ের হাত দুটো সরিয়ে দিল। তারপর পেছনের দিকে সরে যেতে যেতে বলল, মনে আছে তো আপনার বিয়ের আগের যেদিন আপনি আমায় কনভিন্স করতে গিয়েছিলেন? সেদিন একটা কথা বলেছিলাম। মেঘালয় মাথা নাড়িয়ে বলল, আলবাত মনে আছে। তুমি বলেছিলে কখনো যদি মনে হয় আপনি আমার প্রতি অবহেলা করছেন, আপনি আমাকে পছন্দ করছেন না, তাহলে আমি আপনার সঙ্গে সংসার করব না। আপনার পথ আর পথ আলাদা হয়ে যাবে। কথাটি সম্পূর্ণ করার পর মেঘালয় আলোর কথা মানে বুঝতে পারল। আলোর হাত ধরতে গেলেই আলো পিছিয়ে যায়। মেঘালয় ছটফট করে আলোকে স্পর্শ করার জন্য, কিন্তু আলোর পাষাণ হৃদয় যেন মেঘালয়ের হৃদয়ের অবস্থানটুকু বুঝতে পারল না। গল্প মেঘের ওপারে আলো পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী পর্ব পাবেন। ধন্যবাদ সবাইকে।